হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ জিয়ারুল উইথ ইউর বিউটিফুল চ্যানেল ফিজিক্স বন্ধু। আজ ক্লাস 11 এর ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টার ভৌত রাশির পরিমাপ ও মাত্রার ফোর্থ লেকচার। তো আজকে আমরা মাত্রা বিশ্লেষণ সম্পর্কে পড়ব। এটা খুব ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের মধ্যে। ওকে, তো চলো শুরু করা যাক। কোথায় যাবে? কোথাও যেতে হবে না। দেখো, মাত্রা বিশ্লেষণ কি জিনিস? মাত্রা বিশ্লেষণ হচ্ছে কোনো মাত্রা সম্পর্কে আমরা অলরেডি আগে ভিডিওতে জেনেছি। তো মাত্রা বিশ্লেষণ হচ্ছে কোনো ভৌত রাশি যে সকল মৌলিক রাশিগুলোর উপর নির্ভর করে সেটা বিশ্লেষণ করা হচ্ছে মাত্রা বিশ্লেষণ। ওকে, তো এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে আমরা তিনটে কাজ করতে পারি। ওকে, তো মানে তিনটে কাজ বলতে মাত্রার মানে অ্যাকচুয়ালি প্রয়োগ বা ব্যবহার। মাত্রা আমাদের কী কী মানে মাত্রা বিশ্লেষণ করে আমরা কী কী শিখতে পাচ্ছি বা কী করতে পারি সেটাই শিখবো এখন। তো যে তিনটে টপিক বললাম তার মানে বলবো আর কি, তার মধ্যে প্রথম টপিকটা রয়েছে কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। সেটা কেমন জিনিস? কোনো একটি ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে, সাপোজ ধরো একটা ভৌত রাশি আমি বললাম বল, এটা একটা ভৌত রাশি, এর মান একটি একক পদ্ধতি থেকে, একটি একক পদ্ধতি বলতে সিজিএস পদ্ধতি হয় আর এসআই পদ্ধতি হয়। তার মধ্যে বল একটা ভৌত রাশি ধরলাম, তার একটি একক পদ্ধতি আমরা ভাবলাম মানে এসআইটা ধরলাম, তার মানটা হচ্ছে 1 নিউটন ধরলাম। এখন এটাকে আমাকে বলেছে অন্য একক পদ্ধতিতে রূপান্তর। আমি এই 1 নিউটন এসআই মানটাকে আমরা সিজিএস মানে প্রকাশ করব, সিজিএস একক মানে আর কি। তাহলে ডাইন বলের সিজিএস একক আমরা ডাইন জানি। তো কত ডাইন হতে পারে? 1 নিউটন সমান কত ডাইন হতে পারে, কত ডাইন, সেটাই আমাদেরকে বের করতে হবে। আর সেটা বের করতে পারবো আমরা এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে। ঠিক আছে, তো দেখো কি করা যায়। আমরা প্রথমে ধরে নেব যে ধরি 1 নিউটন সমান n ডাইন, n ডাইন। ওকে, এখন আমরা 1 নিউটন মানে কিসের একক? বলের একক। আর বলের মাত্রা কি? অলরেডি আমরা আগের ভিডিওতে শিখেছি, বলের মাত্রা ml t⁻²। এখানে 1 ছিল, 1 ইন্টু থেকে সমান এখানে n থাকলো ইন্টু ডাইন। এটা কিসের একক? না বলের একক, অবশ্য সিজিএস। তাহলে বলের মাত্রা কি না সেটা লিখে দেবো ml t⁻²। ওকে, এখন দেখো দুই দিকেই ml⁻², ml⁻², তার দুটো একই রকম হয়েছে, দুটো আলাদা আমরা ইন্ডিকেট করার জন্য, অর্থাৎ সিজিএস আর এসআই ইন্ডিকেট করার জন্য এখানে নাম চেঞ্জ করে দিলাম আর কি, 2 ওকে, এখন আমরা n এর মান বের করবো এখান থেকে। n সমান কি লিখতে পারি? m2l2 t⁻² বাই এটা চলে আসবে m1l1 t⁻²। ওকে, এবার এখান থেকে কি লিখতে পারি? দেখো m2 বাই আরামসে বোঝো l2 বাই l1 ইন্টু t⁻² পুরোটার। ওকে, এবার কি হয় দেখো, এখানে m2 আছে। m2 মানে কি না ভর, আর ভরটা এখানে কিসে আছে না 2 তার মানে এসআই আছে। তো আমরা এসআই ভর কে যদি এককে প্রকাশ করি তাহলে কেজি হয়, আমরা ওখানে 1 কেজি লিখবো, 1 কেজি। নিচে m1 আছে সিজিএস ভর, তাহলে সেটা লিখতে পারি আমরা 1 গ্রাম ইন্টু এখানে আছে l2, l মানে কি লেন্থ মানে দৈর্ঘ্য, আর দৈর্ঘ্যর এসআই একক আমরা কি জানি মানে এসআই একক মিটার, তাহলে এখন আমরা লিখতে পারি 1 মিটার বাই নিচে l1 সিজিএস, তার মানে এখানে 1 সেন্টিমিটার ইন্টু আর t1 এসআই আর সিজিএস এ সময় কি হয় সেকেন্ড বাই সেকেন্ড, থার্ড l²। ওকে, এবার এখান থেকে কি করা যেতে পারে? এইটা 1 কেজি টাকে আমরা গ্রামে প্রকাশ করব। তাহলে 1 কেজি মানে কত গ্রাম না 1000 গ্রাম, আর 1000 গ্রাম মানে কত? 1000 গ্রাম মানে 10⁻³ গ্রাম বাই নিচে ছিল 1 গ্রাম থাকলো 1 গ্রাম ইন্টু 1 মিটার বাই 1 সেমি আছে, তাহলে 1 মিটারটা
1 মিটার মানে কত সেমি? 100 সেমি। আর 100 সেমি মানে কত? 10 স্কোয়ার সেমি বাই 1 সেমি থেকে গেল যা ছিল তাই, ইন্টু সেকেন্ড সেকেন্ড কেটে গেল, এখানে থাকছে 1 হয়ে যাচ্ছে এই অংশটা, সেকেন্ড সেকেন্ড কেটে গিয়ে। ওকে, এবার দেখো কী করছি, এখানে গ্রাম গ্রাম সেমি সেমি কাটলো, 10⁻³ ইন্টু 10⁻², তার মানে একটা বেস 10 বসলো আর পাওয়ার পর যোগ, অর্থাৎ 10⁻5। অর্থাৎ আমরা এখান থেকে n এর মান পেয়ে গেলাম 10⁵। এই মানটা, এই ভ্যালুটা কোথায় বসাবো? n নিউটন ইকুয়াল টু 1 নিউটন ইকুয়াল টু n নিউটন ধরেছিলাম আমরা, তাহলে এই n এর জায়গায় মানটা বসিয়ে দেবো। অতএব n 1 নিউটন সমান 10⁵ ডাইন, এটা পেয়ে গেলাম আমাদের ভ্যালু। দেখো আমরা বলেছিলাম যে প্রথম পয়েন্ট, কোনো ভৌত রাশির মান একটি একক পদ্ধতি থেকে, কোনো ভৌত রাশি বলতে এখানে বল, যার মান একটি একক পদ্ধতি থেকে, একক পদ্ধতি বলতে এখানে আমাদের এসআই পদ্ধতি আছে, সেই এসআই পদ্ধতি থেকে আমরা অন্য একক পদ্ধতিতে রূপান্তর করতে পারলাম। সেটা কিসে? না সিজিএস পদ্ধতিতে। সেটা পদ্ধতিতে প্রকাশ করে আমরা মানটা পেলাম 10⁵ ডাইন। তাহলে 1 নিউটন সমান কত ডাইন সেটা প্রকাশ করতে পারলাম কিসের সাহায্যে? না এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে। ওকে, তো পরীক্ষাতে এটা অনেক ধরনের ভাবে অনেকভাবে প্রশ্নটা পড়তে আসতে পারে। যেমন তো বলতে পারে 1 নিউটন সমান 10⁵ ডাইন প্রমাণ করো মাত্রা বিশ্লেষণের সাহায্যে, এরকম হতে পারে। বা 1 নিউটন সমান কত ডাইন মাত্রা বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো, সেভাবে পড়তে পারে। ওকে, তো এটা গেল আমাদের প্রথম পয়েন্ট। এছাড়া আমরা অন্য পদ্ধতিতে, মানে অন্য কোনো কোনো ভৌত রাশির একক পদ্ধতি থেকে অন্য কোনো একক পদ্ধতিতেও আমরা নির্ণয় করতে পারি। সাপোজ ধরো বললাম জুল, এটা কিসের একক? না কার্যের একক, তাই না? এখন 1 জুল বললাম, এটা কার্যের এসআই এককের মান 1 লিখেছি যেহেতু, এটা আমরা অন্য একক পদ্ধতি অর্থাৎ সিজিএস একক পদ্ধতিতে পরিবর্তন করব। সিজিএস বলতে কি? আর্গ। তো সেটা কত আর্গ? 1 জুল সমান কত আর্গ সেটা এখন বের করব। ঠিক আছে, তো অনুরূপভাবে ধরি 1 জুল সমান কত আর্গ, এখানে আমরা ধরলাম n আর্গ। 1 জুল ধরি, 1 জুল সমান n আর্গ হলো। এখন এবার 1 জুল মানে কি? দেখো 1 জুল মানে কি? জুল হচ্ছে কার্যের একক, আর কার্য মানে কি? বল ইন্টু সরণ। তাহলে 1 ইন্টু বল মানে ফোর্স ইন্টু সরণকে আমি x দ্বারা প্রকাশ করলাম। এদিকে n থাকলো ইন্টু এখানে আর্গ মানে হচ্ছে সেই কার্য সিজিএস, তাই তাহলে এখানে আমরা বল ইন্টু সরণ লিখতে পারি, বল ইন্টু সরণ। বা 1 ইন্টু এফ মানে বল, আর বলের মাত্রা অলরেডি একটু আগে আমরা লিখলাম ml t⁻² ইন্টু এক্স মানে এল, n ইন্টু ml t⁻² ইন্টু এল। ওকে, নেক্সট কী করছি দেখো, আমরা n এর মান বের করব। n সমান কি লিখতে পারি? আচ্ছা, এখানে আমরা দুটা, একটা সিজিএস আর এসআই যে মাত্রাগুলো লিখেছি এটা ইন্ডিকেট করার জন্য, আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য এখানে 1 সিজিএসগুলোতে 1 দিয়ে দিলাম, আর এখানে 2 2 2 2। ওকে, তাহলে n এর মান বের করছি আমরা এখন। m2l2 ইন্টু l2 স্কোয়ার t⁻² বাই m1 l1 ইন্টু l1 স্কোয়ার t⁻² t1 অবশ্য। এবার দেখো এটাকে আমরা আলাদা করব কিভাবে? m2 বাই m1। ওকে, আরামসে বোঝো, কোনো অসুবিধা নেই। m2 বাই l1 তার স্কোয়ার ইন্টু t2 বাই t1 হোল টু দি পাওয়ার -2। ওকে, এবার এটাকে কি করব দেখো, এদিকটাই করছি। n সমান দেখো m2 মানে কি? ভর। কি কোন এককে আছে ওটা? না ওটা এসআই আছে, তাহলে ভর মানে আমরা লিখতে পারি 1 কেজি বাই
m1 অন গ্রাম, যেহেতু সিজিএস L2 আগের মতোই অন মিটার বাই নিচে L1 অন সেন্টিমিটার বাইরে স্কোয়ার ইন্টু T1 বাই T2 বাই T1 দুটোই এস হয়ে যাবে সেকেন্ড, যেহেতু এস হয় সিজিএস দুটোই এক টাইমের একক। পরে অন কেজি মানে কত গ্রাম না 1000 গ্রাম, আর 1000 গ্রাম মানে কত 10⁻³ গ্রাম, 10⁻³ গ্রাম বাই 1 গ্রাম থাকলো ইন্টু 1 মিটার মানে 10 স্কোয়ার সেমি বাই 1 সেমি ইন্টু এটা 1 হয়ে গেল কেটে কেটে এস। এখানে দেখো সেমি সেমি কাটছে, গ্রাম গ্রাম কাটছে, থাকছে পড়ে আচ্ছা এখানে স্কোয়ার দিতে ভুলে গেছি, স্কোয়ার ছিল বাইরে, স্কোয়ার থাকলো। ওকে দেখো এখানে 10⁻³ আর এখানে 10 স্কোয়ার তার স্কোয়ার মানে 4 হয়ে যাচ্ছে, অর্থাৎ 10⁻³ ইন্টু 10⁻⁴ মানে হয়ে যাচ্ছে 10⁻⁷। তার মানে আমরা এখান থেকে n এর মান পেলাম 10⁻⁷, অর্থাৎ 1 জুল সমান পেয়ে গেলাম আমরা 10⁻⁷, 10⁻⁷ আর্গ। এটাই হয়ে গেল কার্যের এসআই একক পদ্ধতি থেকে সিজিএস একক পদ্ধতিতে রূপান্তর। ক্লিয়ার? এরপরে আমরা 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, খুব মজার জিনিস যেটা, সেটা হচ্ছে তোমার কোনো একটা ইকুয়েশন, যে কোনো একটা সমীকরণ সেটা ভুল না ঠিক সেটা আমরা এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করতে পারবো। ওকে চলো দেখা যাক সেটা কি হয়। তাহলে 2 নম্বর পয়েন্ট কি বললাম? তাহলে 2 নম্বর পয়েন্ট কোনো সমীকরণের নির্ভুলতা পরীক্ষা। সমীকরণের নির্ভুলতা পরীক্ষা। দেখো যে কোনো সমীকরণ, সাপোজ ধরো আমি লিখলাম তোমাদের পরিচিত একটা সমীকরণ v = u + at। ওকে এখন এই সমীকরণটা ঠিক না ভুল সেটা আমরা পরীক্ষা করতে পারবো কিসের সাহায্যে? না এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে। ঠিক আছে, তো আমরা কি বলবো না, যদি কোনো সমীকরণ, অবশ্য সমীকরণটা সঠিক সমীকরণ হতে হবে, যদি হয় তবেই সেই সমীকরণের বাম দিক আর ডান দিক, বাম পক্ষ আর ডান পক্ষের প্রত্যেকটা রাশির মাত্রা যদি সমান হয় অর্থাৎ একই হয়, তবেই আমরা সেই সমীকরণটাকে বলতে পারবো যে এই সমীকরণটা ঠিক। ওকে তো দেখো কেমন, অলরেডি আমরা এরকম সমমাত্রিক নীতিতে শিখেছি। দেখো এখানে কি লিখবো, লেফট হ্যান্ড সাইড কে আছে? ভি আছে, ভি। আর ভি মানে কি? ভি মানে হচ্ছে সরণ বাই সময়, মাত্রা যদি লিখি আমরা তাহলে কি, সরণ মানে লেন্থ আর এল আর সময় মানে টাইম, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি এল টি ইনভার্স গেল, এটা বাম পক্ষের। এবার ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড, ইউ প্লাস এটি এর মাত্রা বের করবো, ইউ প্লাস এটি। হ্যাঁ একটা জিনিস তোমাকে সমীকরণটা দিয়ে বলে দেবে যে সমীকরণটি ঠিক না ভুল যাচাই করো মাত্রা বিশ্লেষণের সাহায্যে, এবং যেখানে ভি ইউ বেগ, এ ত্বরণ আর টি সময়, এগুলো অবশ্যই উল্লেখ করে দিতে হবে, না হলে কিন্তু আমরা বের করতে পারবো না। তো দেখো ইউ মানে কি বললাম, বেগ বললাম একটু আগে, তাহলে বেগ মানে কি এল টি ইনভার্স প্লাস এ মানে কি ত্বরণ, আর ত্বরণ মাত্রা অলরেডি আমরা আগে দেখেছি এল টি টু দি পাওয়ার -2 ইন্টু টি মানে কি টাইম। ওকে পরে কি হবে দেখো, এল টি টু দি পাওয়ার -1 প্লাস এখানে কি হয়ে যাবে, এল এ দুটো বেশ, একটা বেশ বসলো আর 2 + 1 করলে -1। এবার দেখো মজার জিনিস, বাম পক্ষের মাত্রা ভি এর এল টি টু দি পাওয়ার -1 আর ডান পক্ষের মাত্রা এই অংশটার মাত্রা এল টু দি -1 প্লাস এল টু দি -1। দেখো দুই পক্ষেরই মাত্রা কিন্তু কি হলো, একই হলো, সেম একই। সুতরাং আমরা বলতে পারি যে এই সমীকরণটি কি সঠিক, এর মধ্যে কোনো ভুল নেই। ওকে এরপরে নেক্সট যে ইকুয়েশনটা দেখছি আর একটা ধরো, খুব মজার ইকুয়েশন, আমাদের সকলের পরিচিত ওয়ার্ল্ড ফেমাস ইকুয়েশন। আমাদের স্যার আইনস্টাইন আমাদেরকে সমীকরণটা কি করেছেন, গিফট করেছেন। সমীকরণের বা স্যার গিফট হয়? হ্যাঁ অবশ্যই।
তিনি তো আপনাদেরকে সমীকরণটা গিফটই করেছেন, তাই না? ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, তাই না? এই ই ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণটা সঠিক কিনা সেটা দেখছি। ওকে, দেখো তাহলে এখানে কীভাবে লিখবো, লেফট হ্যান্ড সাইড ই আছে, ই মানে কি এনার্জি, আর এনার্জি মানে কি কার্য, আর কার্য মানে কি বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, এক্স দ্বারা প্রকাশ করলাম। আমি আগে বলেছি যে সমীকরণটা দেওয়ার সময় প্রত্যেকটা রাশি মানে রাশিগুলো বলে দেবে, উল্লেখ করে দেবে, যেখানে ই হলো এনার্জি, এম হলো ভর এবং সি হলো বেগ বা আলোর বেগ। এখন এফের মাত্রা কি লিখতে পারি, এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এক্স মানে এল, অর্থাৎ এখান থেকে পেতে পারি আমরা এম এল এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা পেয়ে গেলাম ই এর মাত্রা সংকেত মাত্রা। এখন এম সি স্কোয়ার এর মাত্রা নির্ণয় করবো। ওকে, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এম সি স্কোয়ার এর মাত্রা নির্ণয় করবো, এম সি স্কোয়ারের মাত্রা। দেখো এম মানে কি মাস মানে ভর, ভরের মাত্রা আমরা জানি ক্যাপিটাল এম, ইন্টু সি মানে এখানে আলোর বেগ মানে বেগ, আর বেগের মাত্রা কি জানি এল টি ইনভার্স, বাইরে স্কোয়ার ছিল, বাইরে স্কোয়ার বসে গেল। দেখো এম থাকলো এল স্কোয়ার, আর সঙ্গে থাকছে টি টু দি পাওয়ার -1 ইন্টু 2, অর্থাৎ টি টু দি পাওয়ার -2। দেখো বাম পক্ষের এম এল স্কোয়ার টি -2, ডান পক্ষে আর যে মাত্রাটা একই হয়ে গেল, দুই পক্ষের মাত্রাও কী হলো, মিলে গেল। তার মানে এটা ইকুয়াল টু এমসি স্কোয়ার, সমীকরণটি কি সঠিক। ওকে, এরপর 3 নম্বর যে পয়েন্টটা আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে জানতে পারি সেটা হচ্ছে ভৌত রাশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, একটা ভৌত রাশির সাথে আরেকটা ভৌত রাশির সম্পর্ক। 3 নম্বর পয়েন্ট যেটা ভৌত রাশির মধ্যে পারস্পরিক সম্পর্ক। ওকে, তো সম্পর্কটা কেমন সম্পর্ক, বাবা মার সম্পর্ক না হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক? স্যার ভৌত রাশিদের মধ্যে আবার এরকম সম্পর্ক হয় নাকি? না, সেরকম সম্পর্ক না। ভৌত রাশিদের মধ্যে 2 রকমের সম্পর্ক হয়, ঠিক আছে? 1 নম্বর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, আর 2 নম্বর হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই দুটো সম্পর্ক, একটা ভৌত রাশির সাথে আরেকটা ভৌত রাশির, এই দুটো সম্পর্কের মধ্যে সম্পর্ক তৈরি হয়। ওকে, তো দেখা যাক কেমন। সাপোজ ধরো তোমরা সবাই দেখেছো হয়তো ঘড়িতে যে পেন্ডুলাম ঘুরে থাকে এরভাবে, এইভাবে কি হয়, একটা পেন্ডুলাম নিচে একটা পিণ্ড মতো থাকে, একটা সুতো বা দড়ির সাহায্যে এভাবে ঝুলে, তাই না? তো সেটাই ধরো এখানে আমি অঙ্কন করছি, একটা পয়েন্ট থেকে এভাবে একটা সুতোর সাহায্যে, সুতোটার নাম হচ্ছে কি সুতো বলা হয়, অপ্রসার্য সুতো বলা হয়, অপ্রসার্য সুতো, অপ্রসার্য সুতো কি জিনিস না, যে সুতো ওজনবিহীন এবং ঘর্ষণবিহীন ধরে নেওয়া হয়, সেই ধরনের সুতোকে বলা হয় অপ্রসার্য সুতো। এখন সেই সুতোর সাহায্যে এখানে একটা ধরো পেন্ডুলাম, একটা পিণ্ড বা একটা কোনো বস্তু ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন সেটাকে যদি আমি ধরে এভাবে এদিকে নিয়ে আসি তাহলে কেমন দেখতে হবে, ঠিক এরকম হবে, তাই না? আচ্ছা, এবার এখানে নিয়ে আসার পর এটাকে আমি কি করলাম, এভাবে নিয়ে আসার পর এখান থেকে ছেড়ে দিলাম, এই জিনিসটা কী হবে, এখানে চলে আসবে, এরকম জায়গায় চলে আসবে, তাই না? তখন দেখতে কেমন হবে, এইরকম হবে। অর্থাৎ বস্তুটাকে, ওই পিণ্ডটাকে আমরা দড়ির সাহায্যে এখান থেকে টেনে নিয়ে সেখানে নিয়ে আসার পর ছেড়ে দিলাম, অর্থাৎ এখান থেকে এইভাবে আসার পর আবার এই পথে এতদূর যাবে, অর্থাৎ এখান থেকে এই পথে এসে আবার এই পথে এতদূর আসা পর্যন্ত যে সময় লাগে সেই সময়টাকে বলা হয় দোলনকাল। কার না, ওই ছোট পিণ্ডটার দোলনকাল টি থেকে তার কী দ্বারা প্রকাশ করবো, টি দ্বারা। এখন এই টিটা, দোলনকালটা কিসের উপর নির্ভর করে দেখি। এই দোলনকালটা নির্ভর করে এই যে বস্তুটা, পিণ্ডটা রয়েছে তার ভর ধরে নিলাম এম, তাহলে ওই এম ভরটা এই দোলনকালের সাথে নির্ভর করে, অর্থাৎ এইভাবে ধরো লিখলাম আমি সাপোজ। আর কিসের উপর নির্ভর করে এই দোলনকালটা না, এই যে সুতোটা নিয়েছিলাম সেই সুতোটা দৈর্ঘ্য ধরে নিলাম এল, স্মল এল, ওই স্মল এল এর ওপর নির্ভর করে, অর্থাৎ সুতোর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। আর 3 নাম্বার দোলনকাল কিসের উপর নির্ভর করে না,
অভিকর্ষ ত্বরণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর উপরে নির্ভর করে এই দোলনকাল। ঠিক আছে, এখন আমি বলেছিলাম যে প্রথমে যে কোনো একটা ভৌত রাশির সাথে অন্য একটা ভৌত রাশির সম্পর্ক ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক, ওটাই আমরা মাত্রা বিশ্লেষণের সাহায্যে নির্ণয় করতে পারি। এখন এই যে দোলনকালটা, এটা বস্তুটির ভরের সাথে কেমন সম্পর্কে থাকবে, অর্থাৎ সমানুপাতিতে থাকবে না ব্যস্তানুপাতিতে থাকবে। আমরা সাপোজ এখানে এক্স সমানুপাতিক ওয়াই লিখলাম, এখানে মানে বলতে পারি যে এক্স এর সাথে ওয়াই সমানুপাতিক আছে। আর যদি এখানে লিখি এক্স 1/y সমানুপাতিক, তাহলে বলতে পারবো যে এক্স ওয়াই এর সাথে ব্যস্তানুপাতে আছে, তাই না? এখন ধরো এখানে সবগুলো সমানুপাতে আছে বলে মনে হচ্ছে, তাহলে আমরা তো জানি না এম এল এবং টি জি টির সাথে কেমন সমান মানে সম্পর্কে আছে, সেটা কিন্তু জানি না। এখন সেটা আমরা বের করবো কিসের সাহায্যে? এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে। সাপোজ আমি যদি এখানে 1 লিখি, তাহলে এটা কি সমানুপাতে হয়ে যাচ্ছে। আর এখানে যদি ধরো -1 লিখলাম, তাহলে এই দোলনকালটা ভরের সাথে ব্যস্তানুপাতিকে পরিণত হয়ে যাচ্ছে। তাহলে তো আমরা বলতে পারছি না কোনটা কি হবে। তাই আমরা এখন এখানে এক্স সূচক ধরলাম, এম এর পরে এক্স ধরলাম সূচক, এল এর সূচক ওয়াই ধরলাম, আর জি এর সূচক জেড ধরে নিলাম। ওকে, দিয়ে এখন আমরা এক্স ওয়াই এবং জেড এর মান বের করব। তাহলেই বুঝতে পারবো যে টি এর সাথে ওই রাশিগুলো কেমন সম্পর্কে আছে, সেটাকে সাহায্য করব এই মাত্রা বিশ্লেষণের সাহায্যে। ওকে, তো দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি একসঙ্গে যোগ করলে এগুলোকে? টি সমানুপাতিক এম এক্স এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। পরবর্তী ক্ষেত্রে আমরা ভেদের নিয়ম অনুযায়ী কি লিখতে পারি? সমান দিব, সমান আমরা সমানুপাতিক তুলে দিয়ে সমান দিলে কি লিখতে হয়? একটা ধ্রুবক নিতে হয়, কে নিয়ে নিলাম এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই জি টু দি পাওয়ার জেড। ওকে, এখন কি করব দেখো, টি টাইম পিরিয়ড মানে দোলনকাল, একটা সময় বোঝাচ্ছে, তার মানে টি এর মাত্রা ক্যাপিটাল টি হবে, ক্যাপিটাল বসে দিলাম। কে এর মাত্রা কিছু হয় না, তার মানে যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবকের মাত্রা 1, অর্থাৎ 1 হয়ে গেল ওটা। আর এম এম মানে কি? ভর, কার? ওই বস্তুটার ভরের, তাহলে মাত্রা কি? ক্যাপিটাল এম টু দি পাওয়ার এক্স ইন্টু এল, এল এর মাত্রা কি হয়? এল লেন্থ, দৈর্ঘ্য, ক্যাপিটাল এল টু দি পাওয়ার ওয়াই। আর জি, জি মানে কি? ত্বরণ, আর ত্বরণ মানে কি? এল টি টু দি পাওয়ার 2, এল টি টু দি পাওয়ার 2, বাইরে জেড ছিল, পরে জেড থেকে গেল। ওকে, মাত্রা বসালাম। পরবর্তী ক্ষেত্রে কি হবে দেখো কি করি। টি, এদিকে টি শুধু রয়েছে, আমি কি করছি ওখানে এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার, এখানে কিছু না মানে কি আছে? 1 আছে, 1 লিখে দিলাম। আর এখানে যা ছিল কি লিখছি দেখো, এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার ওয়াই ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই, এখানে এল টু দি পাওয়ার জেড ইন্টু এল টু দি পাওয়ার জেড, আর হবে টি টু দি পাওয়ার -2z, টি টু দি পাওয়ার -2z। ওকে, পরবর্তী ক্ষেত্রে কি করছি দেখো, বা এটা যা ছিল তাই রেখে দিলাম, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 1। ওকে, এম টু দি পাওয়ার এক্স থাকলো, এখানে এল আর এখানে এল, দুটো এল এর মধ্যে একটা এল বসালাম, আর উপরে পাওয়ারে যোগ হয়ে গেল সূচকের নিয়ম অনুযায়ী, ইন্টু টি টু দি পাওয়ার -2z। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো বাম পক্ষের সমীকরণ আর ডান পক্ষের সমীকরণের মধ্যে দেখো, এখানে এম একটা মানে টার্ম আছে, এখানে এম আছে, এখানে এক্স হবে। দেখো এম এম সমান, তার মানে বেশ যদি সমান হয় তাহলে কি হবে? ওদের পাওয়ারও সমান হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি 0 সমান এক্স, মানে ঘুরে বলতে পারি এক্স সমান 0, তাই না? আচ্ছা, এবার দেখো এল আর অ্যাকচুয়ালি কম্পেয়ার করছি আমরা, মৌলিক সংখ্যাগুলো মানে মৌলিক রাশিগুলোর সাথে কম্পেয়ার করছি পাওয়ারের। দেখো এল টু দি পাওয়ার 0 আছে, এল এর পাওয়ার এখানে 0, এখানে এল এর পাওয়ার কত আছে না? এল এর পাওয়ার ওয়াই প্লাস জেড আছে, তার মানে বলতে পারি ওয়াই প্লাস জেড মানে 0, ওয়াই প্লাস জেড মানে 0, একটা গেল। এবার দেখো টি এর পাওয়ার তুলনা করছি, টি এর পাওয়ার এখানে আছে 1, আর এখানে টি এর পাওয়ার আছে -2z, তার মানে বলতে পারি -2z মানেই 1, -2z মানেই 1। এখান থেকে আমরা z এর ভ্যালু বের করতে পারবো, z সমান -1/2। ওকে, এবার এই z এর ভ্যালুটা আমরা এইখানে বসাবো। দেখো কি করছি, y
সমান প্লাস এই যে মাইনাস হাফ সমান 0 বা ওয়াই সমান প্লাস হাফ হয়ে গেল। হলো, তাহলে দেখো এখান থেকে আমরা কিসের মান পেলাম, এক্স এর মান পেলাম, ওয়াই এর মান পেলাম, আর জেড এর মান পেয়ে গেলাম। এইবার এই ভ্যালুগুলো আমরা এইখানে বসিয়ে দেবো, তাহলেই সম্পর্ক পেয়ে যাব। কিভাবে দেখো, মজার জিনিস খুব। দেখো টি সমান কে ছিল, কে থাকলো কনস্ট্যান্ট, এম টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার এক্স, আর এক্স এর ভ্যালু কত জানি আমি 0, এক্স এর ভ্যালু এখানে করে যাচ্ছি, টি সমান কে ইন্টু এম টু দি পাওয়ার এক্স ছিল, এক্সের জায়গায় 0 বসালাম। আর দেখো এল টু দি পাওয়ার ওয়াই ছিল, এল টু দি পাওয়ার ওয়াই, আর ওয়াইয়ের ভ্যালু কত, হাফ, ওয়াইয়ের ভ্যালু হাফ, তাই এখানে হাফ বসিয়ে দিলাম। ইন্টু জি টু দি পাওয়ার জেড ছিল, তাহলে জি টু দি পাওয়ার জেডের জায়গায় কত বসাবো, মাইনাস হাফ, মাইনাস হাফ। ওকে, এবার দেখো কি করছি, পরবর্তী লাইনে কে থাকলো, এম টু দি পাওয়ার 0 মানে 1 আউট হয়ে গেল, এল টু দি পাওয়ার হাফ, আমরা কোনো কিছুর হাফ তখন সেটা মানে লিখতে পারি রুট ওভার এক্স। ওকে, তাহলে এল টু দি পাওয়ার হাফ মানে কি রুট ওভার এল ইন্টু জি টু দি পাওয়ার মাইনাস হাফ আছে এখানে, তার মানে কি হয়ে যাবে 1 বাই রুট ওভার অফ জি হয়ে গেল। ওকে, পরের লাইনে কি লিখতে পারি আমরা, টি সমান কে রুট ওভার অফ এল বাই জি, দুটোকে অ্যাড করে দিলাম এল বাই জি। এটা হয়ে গেল আমাদের টি সঙ্গে এল এবং জি এর সম্পর্ক। বলেছিলাম প্রথমে দুটো সম্পর্ক হবে, একটা সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক, এই দুটো হয়ে গেল। কোনো কোনো ফর্মুলাতে শুধু সমানুপাতিক হতে পারে, দেখছি এর কোনো সম্পর্ক একটা উদাহরণ। ওকে, নেক্সট নেক্সট কি বলবো, তোমরা নিচু ক্লাসে অলরেডি মাধ্যমিক লেভেলে শিখেছো, সেটা হচ্ছে সীমান্ত বেগ। হ্যাঁ, সীমান্ত বেগ, সীমান্ত বেগ সম্পর্ক মতো, সীমান্ত বেগ, সীমান্ত বেগ, তাই না? ধরো কোনো একটা পাত্রের সান্দ্র মাধ্যম রয়েছে, অর্থাৎ ধরো গ্লিসারল রয়েছে, এখন সেখানে কোনো একটা গোলক জাতীয় কোনো একটা পদার্থ আমি ফেলে দিলাম, তাহলে সেটা নিচে পড়বে কিসের কারণে, না ওর নিজস্ব ওজনের কারণে নিচে পড়বে। আর তরলটাও, সেই গ্লিসারলটা কী করবে, ঊর্ধ্বমুখী একটা ওকে সান্দ্র বল দেবে। যখন বস্তুটির ওজন নিম্নমুখী আর তরলের ঊর্ধ্বমুখী সান্দ্র বল সমান হয়ে যাবে, তখন ওভারঅল কার্যবল কী হয়ে যাবে, সমান 0 হবে। তার মানে তখন ওই বস্তুটা একটা নির্দিষ্ট স্থির বেগ নিয়ে নিচে নামতে থাকবে। সেই স্থির বেগটাকে বলা হয় সীমান্ত বেগ বা টার্মিনাল ভেলোসিটি। ওকে, তো দেখো এখানে যে আমার বললাম ঊর্ধ্বমুখী একটা সান্দ্র বল, ওই সান্দ্র বলটা কিসের উপর নির্ভর করে সেটা আমরা লিখবো। সান্দ্র বল এফ, এফটা কিসের উপর নির্ভর করে দেখি তো, এফটা যে আমরা গোলক জাতীয় যে বস্তুটা মানে জলে পড়ছে সেটার একটা ব্যাসার্ধ রয়েছে, তার ব্যাসার্ধ আমি ধরলাম এ, তার ব্যাসার্ধের উপর নির্ভর করছে। জানি না এখন যে সেটা সমানুপাতিক না ব্যস্তানুপাতিক, ঠিক আছে? আর এই সান্দ্র বল কিসের উপর নির্ভর করছে, দেখো সান্দ্র বল কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি অর্থাৎ সান্দ্রতাঙ্ক এর উপর নির্ভর করে, ইটা দ্বারা প্রকাশ করা হয়। আর এই সান্দ্র বল এই সীমান্ত বেগ ভি এর ওপর নির্ভরশীল। ওকে, আমরা আগের মতো অনুরূপে এক্স ওয়াই জেড সূচকগুলো ধরে নিলাম। এবার এগুলোকে একসাথে অ্যাড করব, তাহলে কি লিখতে পারি, এফ সমানুপাতিক এ টু দি পাওয়ার এক্স ইটা টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড। পরবর্তী ক্ষেত্রে সমান আমরা সমানুপাতিক তুলে দেবো, একটা কনস্ট্যান্ট নেব, এ টু দি পাওয়ার এক্স ইটা টু দি পাওয়ার ওয়াই ভি টু দি পাওয়ার জেড। ওকে, পরে কি হবে দেখো, এখানে এফ এর মাত্রা কি জানি আমরা, এম এল টি টু দি পাওয়ার -2 সমান কে, মানে কে এর মাত্রা কনস্ট্যান্ট, মানে কে কনস্ট্যান্ট, সুতরাং কে এর মাত্রা 1 হবে। আর এখানে এ মানে কি, রেডিয়াস মানে এটা দৈর্ঘ্য, লেন্থ, এল টু দি পাওয়ার এক্স ইন্টু ইটা কি হয় না, ইটা এম এল ইনভার্স টি ইনভার্স, এটা হচ্ছে আমাদের ইটার মাত্রা। এই মাত্রাটা কিভাবে এলো আমি যখন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো তখন সেখানে দেখাবো। ওকে, এখন শুধু জেনে রাখো, মাথায় টু দি পাওয়ার কি ছিল, ওয়াই ছিল,
এই সান্দ্রতাঙ্ক ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় মাঝে মাঝে। আর ভি, ভি মানে ভেলোসিটি, আর ভেলোসিটি মাত্রা আমরা জানি এল টি ইনভার্স টু দি পাওয়ার জেড। ওকে, এরপর এখান থেকে কী করছি দেখো, এবার পরবর্তী ক্ষেত্রে যা ছিল বাম পক্ষে তাই রেখে দিলাম এম এল টি টু দি পাওয়ার 2। ওকে, সমান এল এক্স, এল এক্স ও এল এক্স না, এম এম টু দি পাওয়ার ওয়াই ইন্টু এম টু দি পাওয়ার ওয়াই, এল টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এল টু দি পাওয়ার মাইনাস ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু এল টু দি পাওয়ার জেড, এল টু দি পাওয়ার জেড, টি টু দি পাওয়ার মাইনাস জেড। ওকে, পরে কি হবে, এদিকে যা ছিল তাই থাকলো এম টু দি পাওয়ার কিছু না মানে 1 আছে, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার মাইনাস 2, আর এখানে এল এল এল, তাহলে কি হবে এল এক্স, একটা এল বসলো আর পাওয়ার পর সব যোগ হবে এল মাইনাস ওয়াই প্লাস জেড ইন্টু ইন্টু এম বসাচ্ছি। আচ্ছা, আমি আগে এমটা লিখছি, হ্যাঁ এমটা আগে লিখলাম, এম টু দি পাওয়ার ওয়াই ছিল, এম টু দি পাওয়ার ওয়াইটা লিখে নিলাম আগে, এদিকের সাথে তুলনা করার সুবিধা হচ্ছে না। এবার হলো এম এল লিখলাম, আর কি থাকছে পরে টি থাকছে পরে, দেখো টি টু দি পাওয়ার ওয়াই আছে আর এখানে টি টু মাইনাস 2 মাইনাস জেড আছে, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়াই মাইনাস জেড। ওকে, এবার দেখো তুলনা করছি আমার আগের মতো, হ্যাঁ দেখো এম টু দি পাওয়ার 1 এখানে এম টু দি পাওয়ার ওয়াই আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এম টু দি পাওয়ার ওয়াই, ওয়াই সমান 1, ওয়াই সমান 1, একটা গেল। 2 নম্বর কি হতে পারে, এল, এল এর সাথে তুলনা করে দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এটা এল এর পাওয়ার আর এখানে এল এর পাওয়ার 1, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান 1। ওকে, আর একটা কি লিখতে পারি, আচ্ছা এখানে ওয়াইয়ের মানটা বসিয়ে দিই, দেখো এক্স মাইনাস ওয়াইয়ের মান কত 1 প্লাস জেড সমান 1। ওকে, নেক্সট টি, টি এর পর এখানে মাইনাস 2 আর এখানে টি এর পর মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড দ্যাট ইকুয়াল টু মাইনাস 2। ওকে, এবার এখানে আমরা ওয়াইয়ের মান বসাবো, দেখো কি করে, ওয়াইয়ের মান কত জানি 1 জানি, তাহলে মাইনাস 1 মাইনাস জেড সমান মাইনাস 2, বা মাইনাস জেড সমান মাইনাস 2 প্লাস 1, বা মাইনাস জেড সমান এখানে পাচ্ছি আমরা মাইনাস 1, মাইনাস মাইনাস কাটলো, অর্থাৎ জেড সমান 1 পেলাম। ওকে, এবারে জেড এর মানটা কোথায় বসাবো, এই সমীকরণটাতে বসাচ্ছি, দেখো কি হয়, এক্স মাইনাস 1, জেড এর মান প্লাস 1, জেড এর মান প্লাস 1 বসে গেল, 1 মাইনাস 1 এ প্লাস 1 কাট গয়া, এক্স সমান 1। ওকে, তাহলে দেখো এখানে আমরা এক্স এর মান পেলাম 1, ওয়াই এর মান পেলাম 1, আর জেড এর মান পেলাম 1। এইবার এই ভ্যালুগুলো আমরা কোথায় বসাবো, এই সমীকরণটাতে বসিয়ে দিচ্ছি, দেখো কি হয়, অতএব এফ সমান কে, কে ইন্টু এ টু দি পাওয়ার এক্স, আর এক্স এ টু দি পাওয়ার এক্স, এক্স এর ভ্যালু 1, এক্স এর ভ্যালু 1, ইটা টু দি পাওয়ার ওয়াই, ইটা টু দি পাওয়ার ওয়াই এর মান 1, ওয়াই জায়গায় 1 বসলো, আর ভি টু দি পাওয়ার জেড, জেড এর ভ্যালু 1, তাহলে ভি টু দি পাওয়ার জেড এর ভ্যালু 1। তাহলে দেখো এখানে সবগুলোর পাওয়ার কি হয়ে গেল, 1 হয়ে গেল। তার মানে এফ এর সাথে এ, অর্থাৎ সান্দ্র বলের সাথে ওই মানে গোলক জাতীয় যে পদার্থটা ব্যবহার করেছিলাম তার ব্যাসার্ধের সঙ্গে কি সমানুপাতিকে রয়েছে, সরল সমানুপাতিকে, অর্থাৎ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। আর এফ এর সাথে এটাও কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু, অর্থাৎ সমানুপাতিকে রয়েছে। আর এফ এর সাথে ভি অর্থাৎ সেই সীমান্ত বেগটাও সমানুপাতিকে রয়েছে। ওকে, তাহলে এটাতে দেখলাম সবগুলোই সমানুপাতিকে রয়েছে। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হবে আমাদের আবার নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।